আরো 5 বছর, তাহলে যোগ করলে বুঝতে পারেন মানে এই লাইনে আপনাদের সাথে, মানে আপনাদের যারা বড় বড় কোম্পানির এমডি ছিল, যারা যখন রিপ্রেজেন্টেটিভ ছিল, ওই সমস্ত লোকদের সাথে একসময় দেখা হয়েছে। যে আপনারা আপনাদের কাজ, কথাবার্তা, চাল চলন এগুলো দিয়ে প্রমাণ করতে হবে যে হোয়াইট কালার এমপ্লয়ি। আপনাদেরকে বলা হয় কি হোয়াইট কালার এমপ্লয়ি। এটা সাংবাদিকরা অনেকে জানে না, সেই জন্যই বললাম আপনারা অন্য এমপ্লয়ীদের সাথে নিজেদেরকে দয়া করে তুলনা করে ছোট করবেন না। বুঝতে পেরেছেন? কেউ কেউ বলেছেন যে গার্মেন্টস, ওটার সাথে আপনি কেন তুলনা করবেন? কেন নিজেকে একটা অভিজ্ঞ, একটা নলেজেবল প্রফেশন। আপনি সবাই, আমরা শ্রমিক, আমিও শ্রমিক, বাট আমার শ্রমের মর্যাদা এটা আমার লেভেলেই নির্ধারিত হইতে হবে, আপনারটা আপনার লেভেলেই নির্ধারিত হতে হবে। কাজেই কোন অবস্থাতেই সব একই মাপ পাল্লায় যদি মাপেন তাহলে আর দেশ দেশ থাকবে না। বুঝতে পেরেছেন? কাজে দয়া করে আত্মমর্যাদা বোধটা আগে নিজের মধ্যে গড়ার চেষ্টা করুন। এবং আমরা যে কাজটা করি, আমি ফিজিশিয়ান হিসাবে আমি আমার দায়িত্ব পালন করি কি না, এটা আপনারা কিন্তু অনেক ভালো জানেন, অনেক এসছে। আমি ওই লাইনে যেতে চাই না। বুঝতে পেরেছেন? আপনারা জানেন যে বাংলাদেশে কে কি করে না করে, বিশেষ করে যারা আমরা এই প্রফেশনে জড়িত আছি, তাই না? আর ডাক্তারি তো এমন একটি, বা স্বাস্থ্য এমন একটি বিষয় না একা একা কেউ করে ফেলতে পারবে। এটি ওই যে ক্লিনার যিনি আছেন, যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, ওনারও যেমন অবদান আছে, যে ওই ফ্যাক্টরিতে বসে ওষুধ বানাচ্ছে বা ওষুধ বানানোর সাথে সম্পৃক্ত তারও যেমন আছে, যে নার্সিং কেয়ার করে ওনারও আছে, যে ফিজিশিয়ান তার আছে, যে ল্যাবে বসে বসে বিষয়গুলো সুন্দর পরীক্ষা নিরীক্ষা করে সরবরাহ করে রিপোর্টগুলো তারও আছে, আবার যে ফার্মাসিস্ট এই ওষুধগুলো ডিসপেন্স করার জন্য আপনি তো দিয়ে আসেন, দিয়ে আসা তো একটা দায়িত্ব, সাপ্লাই চেনের আপনি একটি পার্ট, ফার্মাসিস্ট হচ্ছে আপনার ডিসপেন্সিং চেনের একটা পার্ট, নার্স হচ্ছে একদম টার্মিনাল এন্ডে আছে, আর ফিজিশিয়ান হচ্ছে আপনার সে হচ্ছে প্রেসক্রাইব করতেছে। আর এখানে যদি কোঅর্ডিনেশন বা না থাকে, এখানে যদি ইনকোঅর্ডিনেশন হয়, তাহলে কে সাফার করবে? দিনের শেষে রোগী সাফার করবে। কাজেই মনে রাখতে হবে যে এই যে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন রেখে কোন অবস্থাতেই আপনি জনস্বাস্থ্যকে, সুস্বাস্থ্য অথবা জনগণকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন, কোন এক জায়গায় যদি গ্যাপ থাকে সম্ভব হবে না। কাজেই সেজন্যই সবার আন্তরিকতার প্রয়োজন, এবং আমাদের মধ্যে আরো ডিসিপ্লিন হইতে হবে। মনে রাখতে হবে কামাল আতাতুর্কের, কামাল পাশার তুর্কি, মনে আছে? তুর্কি ওই যে একটা গল্প ছিল আমাদের, আপনাদের ছিল কিনা জানি না, আমরা যারা সাদা চুল আমাদের ছিল, হ্যাঁ, ইউরোপের সবচেয়ে রুগ্ন দেশ ছিল কি তুরস্ক, তাই না? হ্যাঁ, এবং এটা পড়বেন, এই গল্পটা পড়বেন, গল্পটা পড়ার প্রয়োজন আছে। হ্যাঁ, কাজেই সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে আমরা যদি মনে করেন যে আগামীর বাংলাদেশ বললেন আপনারা, আগামীর বাংলাদেশ যদি আগামী বা আপনাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম অথবা যে প্রজন্ম আপনাদের ছেলে মেয়েরাও আছে অনেকেরই, সেই প্রজন্মের জন্য যদি একটি আবাসযোগ্য বাংলাদেশ আমরা চাই, তাহলে দোজ হু আর হিয়ার, মানে আমরা এখানে যারা আছি, আমাদের দায়িত্ববোধ এবং আমাদের কার্যক্রম এমন হতে হবে যাতে আগামীর প্রজন্ম সত্যি বলে যে আমাদের পূর্ববর্তী জেনারেশন ওয়াজ গুড, তারা আমাদের জন্য চিন্তা করেছে। এখন আমরা এমন প্রজন্ম তো নিশ্চয়ই চাই না যে প্রজন্ম শিক্ষা দীক্ষায় কোনো কাজ করবে না, যে প্রজন্মের এডুকেশন তাকে মানুষ বানাবে না, যে প্রজন্মের এডুকেশন তাকে সেঞ্চুরিয়ান বানায়। আমরা তো ওই প্রজন্ম ওই শিক্ষা চাই না, তাই না? বুঝতে পেরেছেন তো? কাজেই মনে রাখতে হবে যে আমরা নিজেদেরকে বলি হোয়াইট কালার এমপ্লয়ি। হোয়াইট কালার এমপ্লয়ি যদি হন, তাহলে মনে রাখতে হবে যুদ্ধ করে কোনো কিছু জয়যুক্ত করতে পারবেন না। মানুষের সেই এমপ্লয়ার বলেন, এমপ্লয়ি বলেন, এর মধ্যে একটি ভালো রিলেশনশিপ থাকতে হবে, এবং রিলেশনশিপ ওয়ার্কিং এনভায়রনমেন্ট যদি
হারমোনিয়াস না হয়, তাহলে সেখানে মালিক পক্ষই বলেন আর আমরা যারা শ্রমিক পক্ষ বলতেছি তারাই বলেন, এবং সর্বশেষে জনগণ, এভরিবডি উইল সাফার। কাজেই এখানে সবাই কি ইনসিনসিয়ার না? শতকরা যায় দেখেন 95 জনই আপনারা সিনসিয়ার, অথবা তারও বেশি, কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষ সেই কারণে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় অথবা সমস্যা তৈরি হয়। আবার সব মালিকই কি খারাপ? নিশ্চয়ই না। তাহলে এই সেক্টর এত ফ্লারিশ করলো কিভাবে যদি খারাপই হইতো? তা আপনারা বললেন 100 কতটি দেশে এটি এক্সপোর্ট হয়, ওখানে তো রেগুলেটরি মার্কেট। বাংলাদেশে রেগুলেশন অনেক কম। যারা রেগুলেটরি মার্কেট সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে আমি জানি না। রেগুলেটরি মার্কেটে তো যা ইচ্ছা তাই এক্সপোর্ট করা যায় না। হ্যাঁ, আর এইটার যে গ্রোথ রেট আছে, এটা তো ওই যে আমাদের ফ্রোজেন ফিশ, কয়েকদিন আগে একটা পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম, ফ্রোজেন ফিশ আজকে থেকে 20 বছর আগে তাকে বলা হতো সিলভার গোল্ড, আর আজকে সেটা এক্সপোর্ট ডেটোরিয়েট করতে করতে এটা তলানিতে নেমেছে। কেন নেমেছে? অর্থাৎ আমরা যারা এই শিল্পের সাথে সম্পৃক্ত ছিলাম তাদের অতি মুনাফাখোরী চিন্তা ভাবনা কোয়ালিটিকে ডেটোরিয়েট করেছে, যার জন্য মানুষ যারা আগে এটাকে নিত এক্সপোর্টে, তো খাবার জিনিস ফ্রোজেন ফুড ফিশ, এই ফ্রোজেন ফিশ তার জন্য মার্কেট ডেটোরিয়েট করেছে। মনে করেছে একদিনেই ওই যে মুরগি স্বর্ণের ডিম পারে, মনে আছে না? একটা একটা করে প্রতিদিন পারে, সেটা জব করে খেয়ে অনেকগুলি ডিম একসাথে পাবে, তো একটাই পেয়েছিল। অর্থাৎ আমাদের মধ্যে কারো কারো মধ্যে এই ধরনের অতি মুনাফাখোরী লোক চিন্তা ভাবনা থাকতে পারে, বাট দ্যাটস ফিউ। এবং সেটাকে যদি আপনার এই ফার্মাসিউটিক্যালের কথা চিন্তা করেন, যে কথাটা আমি শুরু করেছিলাম, যে তাহলে এদের গ্রোথ রেট বাড়ে কেন? এক্সপোর্টের আগে কয়টা কান্ট্রিতে এক্সপোর্ট হতো, এখন যে গ্রেজুয়ালি বাড়ছে। আপনার এফডিএ তে অ্যাক্রেডিটেশন পাচ্ছেন, এমএইচআরএ পাচ্ছেন, টিজিতে পাচ্ছেন, অর্থাৎ আর কি বলতেছে ডাব্লিউএইচও তো আপনাদের মোস্টলি অব দি কোম্পানি তার যে জিএমপি সেটা তো আপনাদের ছাড়া তো এখন আর মার্কেটিং চলে না। কাজেই এই অবস্থার মধ্যে আপনার এরকম একটি জনগুরুত্বপূর্ণ সেক্টরের এমপ্লয়ি, আমি মনে করি ইউ শুড বি প্রাউড অফ ইট, যে আপনাদের এখানে নিজেদের মধ্যে কোনো হীনমন্যতা থাকার কোনো কারণ নাই। আপনাদের কি কে আরে ভাই ডাক্তার, আমি আমাকে কত মানুষ চশমখোর বলে, আমার প্রফেশনকে বলে, তখন আমার গায়ে লাগে না, কিন্তু আমি তাতে মন খারাপ করি না। কেন করি না? ওই লোকটা ভুল করেছে, কিন্তু এই দেশের 99.9% মানুষ তো আমাকে সম্মান করে, আমার প্রফেশনকে সম্মান করে। সো আই এম প্রাউড অফ ইট। একটা লোক কি বললো সেই জন্য আমাকে ওই লোকটাকে গালি দিতে হবে, বা ওই লোকটা বুঝে নেয়। কারণ সব শিক্ষাই মানুষকে মানুষ করে না, সব শিক্ষাই মানুষকে মানে সত্যিকার অর্থে আত্মমর্যাদাশীল মানুষ, এবং আত্মমর্যাদাশীল সেই হবে যে আরেকজনকে সম্মান করতে জানবে। এবং যদি আরেকজনকে কখনো আরেকজনকে সম্মান যদি কেউ ঠিক মতো না করে, মনে রাখতে হবে আপনিও সম্মান পাবেন না। আমাদের ময়মনসিংহে আমার জন্ম, হ্যাঁ, ময়মনসিংহে একটা কথা আছে, ময়মনসিংহের ভাষায় বলি, মানুষের গিয়া গাঁথা খুঁজলে নিজের পাও ভাঙে। অর্থাৎ মানুষের কখনো অনিষ্টের কথা চিন্তা করতে নাই, তাহলে ওই অনিষ্ট ঘুরে ফিরে আপনার ঘাড়ে চেপে বসবে 2 দিন আগে আর পরে। কাজেই এই বিষয়টি আমাদের সবার স্মরণ রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, ওই স্বর্ণের ডিমের কথা বললাম, এই স্বর্ণের ডিমকে ওই মুরগিটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যার মুরগি, আশেপাশের মানুষ সবার। কাজে মনে রাখতে হবে আপনারা যে সেক্টরে আছেন, এই সেক্টরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইউ আর ওয়ান অফ দি বিগেস্ট ফোর্স। আপনারা বললেন প্রায় 4 লক্ষ, তর্কের খাতিরে ধরলাম 4 লক্ষ। যদি 4 লক্ষ ফোর্স হয়, 4 লক্ষ মানুষের ব্রেড অ্যান্ড বাটারের ব্যবস্থা এই সেক্টর করছে, তারপরেও এই সেক্টরের পিছনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মতো ফ্যাক্টরিতে লোক আছে, অফিসের লোক আছে, দেয়ার আর লট অফ পিপল, এবং এটার উপর নির্ভরশীল অনেক সাপ্লাই চেইনের সাথে আর অনেক লোক আছে।
সব যদি চিন্তা করেন তাহলে আপনাদের একটা বিরাট সেক্টর, এবং এই বিরাট সেক্টর কত পরিবারের ব্রেড এন্ড বাটারের ব্যবস্থা করে। কাজে এই জিনিসটিকে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে, এবং এটিকে কোনো ধরনের, যেমন 5ই আগস্টের পরে আপনারা খেয়াল করেছেন আপনাদের এই সেক্টরে কিছু কিছু ফ্যাক্টরিতে অহেতুক বিভিন্ন মব সৃষ্টি করা হয়েছিল, খেয়াল আছে? এটি কোনো অবস্থাতে আপনাদেরকে কাউকে স্বস্তি দেয় না। দিস ইজ টু ব্যাড, দিস ইজ টু ব্যাড, দিস ইজ নট গুড ফর দ্য কান্ট্রি, দিস ইজ নট গুড ফর দ্য কান্ট্রি। ইয়েস, আপনার আমার কোনো ধরনের দাবি দেওয়া থাকতেই পারে, কথাবার্তা থাকতেই, এটাই তো থাকবে। আমি যদি বেতনের জন্য স্মারকলিপি দিতে পারি, আপনি কেন পারবেন? 100 বার পারবেন। আমার যদি 3 বেলা ভাত খেতে হয়, আপনার 3 বেলা খেতে হয় না? আচ্ছা, আমি যদি 4টা ভাত খেতে পারি, তাহলে আপনি কেন খেতে পারবেন? আর আপনি যদি শিক্ষাগত যোগ্যতা BSc অ্যাবাভ হয়, তাহলে আপনি কেন আপনার মর্যাদাশীল মানে সমমর্যাদা কেন পাবেন না? বেতন কোম্পানির ভিত্তিক কিছু কম বেশি হতে পারে, কারো ক্যাপাবিলিটি, কেউ নতুন কোম্পানি, কেউ পুরনো কোম্পানি, বিভিন্ন ফ্যাক্টর আছে। তারপরেও এটা ন্যূনতম বলে একটা কথা থাকা উচিত, তাই না? যাতে মানুষ 4টা ডাল ভাত খাইতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকতে হবে। আবার দেখেন, আপনাদের অনেক জিনিস এই যে আপনারা অর্গানাইজড হচ্ছেন, দিস ইজ গুড। অর্গানাইজেশন থাকলে ভালো, এই জন্য বিশৃঙ্খলা কম থাকে। অর্গানাইজেশন থাকলে কথা বলা যায়, অর্গানাইজেশন থেকে আলাপ আলোচনা করা যায়, অর্গানাইজেশন থেকে একটা হারমোনিয়াস রিলেশন ডেভেলপ করা যায়। আর যদি 10,000 লোক একসাথে আসে, কার লগে কথা বলবেন? এটা একটা বিশৃঙ্খলা হবে, এটা মব হবে। কাজেই সংগঠন যে কোনো লেভেলে, সংগঠন ইজ ভেরি গুড, এবং সংগঠনের মধ্যে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস করার জন্য আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, দ্যাটস ভেরি গুড। এবং এখানে আপনারা যেটা করতেছেন, আপনারা সরাসরি আপনার প্রার্থীকে দেখবেন, তাকে আপনাদের যে ভালো করছে তাকে আপনারা আপনাদের পছন্দ মতো হয়তো বা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেকেন্ড সেশনে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমি যেটি বলতে চাই ভাই, কথা হচ্ছে যে গণতন্ত্র তো এটাই। এবং আরেকটা গণতন্ত্র আইয়ুব খান সাহেব চালু করছিলেন, একজন দুর্দণ্ড প্রতাপশালী, আপনাদের অনেকের জন্মের আগে ছিলেন উনি আর কি। ওনার নাম ছিল এটা কি, মৌলিক গণতন্ত্র। মানে পাবলিক কোনো ভোট দেবে না, পাবলিক ভোট দিয়ে কোনো প্রতিনিধি বানাবে, সে ভোট দিয়ে তার প্রতিনিধি বানাবে, পাবলিক টের পাবে না তার চেয়ারম্যান কে হলো না, বুঝছি। এখন আমাদের দেশে এই সামনের নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং কথাবার্তার মধ্যে আমরা তো দিন সব স্বৈরাচারের পতন ছিলাম, আমরা গণতন্ত্র ছিলাম, জনগণের অধিকার ছিলাম, সবকিছু ছিলাম। আমরা দুঃশাসনের পরিবর্তন চেয়েছি। আপনারা কি কেউ কখনো শুনেছেন যে 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই? কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নাই, এবং এই ধরনের বক্তব্য কারো ছিল। আজকে কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এটির মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। এটি কি ঠিক? আপনি ডেমোক্রেসি মানবেন, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন, আমি যদি ক্ষমতায় যাই, আমাকে যদি জনগণ নির্বাচিত করে, দায়িত্বশীল, একজন বললেন দায়িত্বশীল, দায়িত্ব দেয়, তাহলে আমি আগামীতে এই সিস্টেমে যাব। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের 31 দফার একটা কর্মসূচি 2022 ডিসেম্বরে দিয়েছিল, 2023 জুলাই মাসে দিয়েছে 31 দফার কর্মসূচি। এটা ওপেন, ইটস প্রিন্টেড, ইটস অনলাইনে আছে, অফলাইনে আছে, সর্বত্র আছে। দেশের মানুষের কাছে ইটস ডকুমেন্ট যে what the BNP will do when BNP will get the chance by the grace of Almighty and from the support from our electoral voters, অর্থাৎ আমাদের যে ভোটাররা যদি ভোট দিয়ে দায়িত্ব দেয়, ডেফিনেটলি বিএনপি 31 দফার কর্মসূচি নিয়ে বিএনপি দিয়েছে। ইটস ওপেন ডকুমেন্ট। এবং এটি আজকে দেয়নি, এটি দিয়েছে
আপনার 22শে ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, জুলাই 2023-এর 13 তারিখে দিয়েছে 31 দফা বিএনপির কর্মসূচি। এরকম কি কারো কর্মসূচি কখনো শুনেছে? এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। কোন অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? আপনি দেখেন, নেপাল একটা ছোট দেশ। ইউ নিড টু লার্ন ফ্রম নেপাল। যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে, দায়িত্ব নিয়েছে, ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে। আর আমাদের বয়স 13 বছর পার হয়ে 14 মাসে, 13 মাস পার হয়ে 14 মাসে পড়লো, এবং এখনো মধ্য ফেব্রুয়ারি 26, আরো কয়েক মাস বাকি আছে। এটাকে প্রলম্বিত করতে চান। আজকে কেন এত বড় আপনার ইনভেস্টমেন্টের সম্মেলন হলো? কিন্তু কেন ইনভেস্টমেন্টের জন্য এত মানুষ আসে না? আর ইনভেস্টমেন্ট যদি না হয়, আর যদি আপনার জব অপরচুনিটি ক্রিয়েট না হয়, এই যে ইয়ং জেনারেশন, এই যে জেনারেশন জেড, তারা কোথায় কাজ করবে? তাদের এমপ্লয়মেন্ট কত? সেলফ এমপ্লয়মেন্ট হবে। এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। আর এটি ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টার, দেশীয় হোক বিদেশি হোক, করতে হলে দরকার একটি স্টেবল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, জনগণের সমর্থিত নির্বাচিত সরকার। সো দ্যাট শুড বি আওয়ার টার্গেট। এভরিবডিজ টার্গেট হওয়া উচিত এটা। সেটি যদি আপনি না করেন, আপনি যদি এটিকে প্রলম্বিত করেন, তাহলে যে স্বৈরাচার পাশের দেশে বসে আছে এবং আপনার পাশে বসে আছে, অর্থাৎ মনে রাখতে হবে, কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে, আপনার আশেপাশে সর্বত্রই আছে। যার জন্যই ঝটিকা মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল দেখেন না আপনারা। এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে, ঝটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি, আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে। অর্থাৎ মানুষকে কনফিউজ করা। আপনি গতকালকে দেখেছেন, এটা পত্রিকা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে যে 2023-এর অমুক মিছিলটাকে ঝটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে। অর্থাৎ জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দে আর ডুইং ইট। কাজে এই অবস্থায় আপনারা, আমরা যারা মিলিতভাবে এই স্বৈরাচারকে সরানোর জন্য বিগত 15 বৎসর আন্দোলন সংগ্রাম করেছে, কত মানুষ হারিয়ে গেছে। ইভেন আমি জানি এই ফাড়িয়ার অনেক সদস্য আপনাদের শহীদ হয়েছে এবং আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিগৃহীত হয়েছেন আপনাদের অনেক সদস্য, আমার ব্যক্তিগতভাবে আমার জানা আছে। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে, এবং সর্বোপরি আপনারা তো এই দেশের মানুষ, আপনি যদি 4 লক্ষ লোক হন, 4 লক্ষ পরিবার, সো ইউ আর এ বিগ ফোর্স। 4 লক্ষ পরিবারে 4 জন করে মানুষ যদি ভোটার থাকে, তাহলে 16 লক্ষ ভোট। চিন্তা করে দেখেন। সো ইউ আর দি ওয়ান অফ দি ভয়েস। এবং আপনারা কারা? শিক্ষিত মানুষ, যারা সমাজে মতামত তৈরি করতে, অর্থাৎ ওপিনিয়ন বিল্ড আপে, জনমত সৃষ্টিতে, আপনি গ্রামে গেলে, বাড়িতে গেলে, আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার চেয়ে একটু কম শিক্ষিত, সে জিজ্ঞেস করে, বাবারে ঢাকার খবর কি, ময়মনসিংহের খবর কি, দিনাজপুরের খবর কি, ঠাকুরগাঁয়ের খবর কি, দেশের মানুষ কি বলে, তারা জানতে চায় না? কাজেই এই যে ওপিনিয়ন বিল্ড আপে কিন্তু ইউ আর দি এডুকেটেড পিপল, ইউ আর প্লেইং এ রোল। কাজে আপনাকে বলতে হবে, আপনি এখানকার ভোট প্রার্থী দেখে তারপরে দিচ্ছেন, জনগণকে বলতেছেন যে না, আপনি আমাকে দেখার দরকার না, আপনি ভোট দিবেন, তারপর আমরা ঠিক করবো কে এমপি হইব। আচ্ছা বলেন তো, এই প্র্যাকটিস বাংলাদেশে বিগত 250 বছরে কোনদিন হয়েছে? স্বাধীনতা আজকে 54 বছর চলতেছে, আপনি বললেন না, করলেন না। এবং যারা নির্বাচন হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই, তাদের পক্ষ থেকে এই আন্দোলন, তাদের যে এক্সপার্টিস, তাদের যে এক্সপিরিয়েন্স, এটি কি বলে? তাহলে আজকে আপনি
যে জিনিসটা প্র্যাকটিস করতে চাচ্ছেন আপনি দেখেন না, নেপালে পিয়ার প্র্যাকটিস হয় দেখে গত কয়েক বছরে 14 জনের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। Whether this is the stable government? ইসরায়েলকে দেখতে চান, what Israel is doing, they are practicing PR. Whether this is the good thing or bad thing. যদি এত ভালোই হইতো, পার্শ্ববর্তী দেশ বলে যাদেরকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, ইউকে, তাই না, ব্রিটেনকে আমরা বলি, যাদের কোনো রিটেন আপনার নাই, কনস্টিটিউশন নাই বলে আমরা বলি, যদিও তাদের রিটেন আছে, তাহলে আপনি মানুষ ফলো করে কি ভালো জিনিস, মানুষ কি কখনো খারাপ জিনিস ফলো করে? মানুষ কি অপেক্ষাকৃত ভালো যে জিনিসটি সেটিকে গ্রহণ করে? কাজেই খালি দলবাজির জন্য, নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য এবং জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন, তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো এই কথা আগে বলি নাই, আমি কথা এখন কেন বলছি? আমি কেন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন? কাজে কথা বলার সময় আমরা আশা করব সবাই অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তিত্ব, যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, বিশ্বাস করে বলে আমরা এখনো বিশ্বাস করি, কিন্তু তাদের আচরণ, তাদের কথাবার্তাও সেই রকম হতে হবে যাতে বিশ্বাসটা ধরে রাখা যায়। তা না লয়ে কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনারাও যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কারণ বাংলাদেশের যে সংবিধান আমাদের অনেক ত্যাগের বিনিময়ে, আজকে অনেকে অনেক কথা বলেন, এই দেশটি তো ভাই এরকম ছিল না। 1971-এ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং আমাদের অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমাদের লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা। তারপরে সংবিধান হয়েছে, সংবিধানে বিভিন্ন ভাবে কাটাছেঁড়া হয়েছে, কিন্তু সংবিধান সর্বোচ্চ আইন। আজকে আপনারা যারা বলছেন যে এক্সট্রা অর্ডিনারি, কেউ কেউ বলছেন, পত্রিকায় দেখছি আর কি, এক্সট্রা অর্ডিনারি কনস্টিটিউশনাল আইন দিয়ে নাকি আপনারা সংবিধানে কোনো আদালতে মামলা করা যাবে না, অর্থাৎ আবাসী ইনডেমনিটি কোন আদালত মামলা করতে পারবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংবিধান চলমান, অন্তর্বর্তীকালীন সরকার ইসদিয়ার বা সংবিধানের প্রচলিত রেফারেন্স অনুযায়ী, হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। যেমন আজকে আপনারা এখানে বসে নির্বাচন কমিশন সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসছেন, আপনাদের নির্বাচন কমিশন আছে, আপনাদের প্রার্থী আছে, ডাইরেক্ট ভোট হবে। আসেন, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করে আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাব। জনগণ যাকে গ্রহণ করবে আমরা সেই এজেন্ডাকে, তাকে আমরা সেলিউট করব। কিন্তু কোন অবস্থাতেই জনগণের কথা বলে, জনগণের মতামতের উপর আপনার দলীয় এজেন্ডা, গোষ্ঠী এজেন্ডা অথবা কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এজেন্ডা চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন, সেটি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ হতে পারে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আপনাদের যে সম্মেলন আপনারা সুন্দরভাবে করেন। আমি আরেকটা সম্মেলন অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল যাব, কাজেই আমি সেই জন্য আপনাদের মানে প্রথম অধিবেশনের সবটুকু সময় থাকতে পারলে আপনাদের আরো বক্তব্য শুনতাম। তবে আমি আপনাদের কাছে একটা শেষ অনুরোধ করতে চাই, সব সময় মনে রাখতে হবে আপনার আমার যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনি খালি বলবেন জাহিদ সাহেব আপনার দায়িত্ব পালন করেন, কিন্তু আপনি কাজ করবেন না, তা হবে না।
You need to be disciplined. You need to be sincere to your job. Then you can ask me, you should become the sincere to your job. আমার বক্তব্য এটাই। আমি আর ভিতরে কিছু বলতে চাই না, কারণ আমি এটা এত বেশি জানি আপনাদের মানে পারফরমেন্স, অ্যাক্টিভিটিজ এন্ড এভরিথিং সম্পর্কে, এটি আমি এখানে বলতে চাই না। আর এইটুকু বললাম যে চলেন আমরা সবাই সিনসিয়ার হই যার যার প্রতি, তার স্টার্টিং ফ্রম ইউর একদম হাইয়েস্ট লেভেল অফ চেয়ারম্যান অফ দি কোম্পানি, একদম গ্রাসরুট লেভেলে যে আমার যে পল্লী চিকিৎসক আছে সে সহ আজকে যদি সবাই আমরা সিনসিয়ারলি কাজ করতাম, তাহলে তো আপনাদের কোনো বেতনের টাকা অথবা বোনাসের টাকা জমা দিয়ে এটা সেটা করতে হতো না। এগুলো আবার সাংবাদিক ভাইরা জেনে গেলে আপনাদের আমাদের সবার জন্য খুব দুর্ভোগের কারণ, লজ্জার কারণ হবে। সেই লজ্জায় আমরা লজ্জিত হতে চাই না। চলো আমরা সবাই সিনসিয়ার হই, এবং সিনসিয়ার হলে যেটা করা উচিত ওটাই করব, যেটা করা উচিত না ওটা করব না, এবং সবাই যার যার প্রতি, যার যার দায়িত্বের প্রতি সচেতন থাকবো। তাহলেই দেখবেন আপনারা আমরা সবাই ভালো থাকবে। আর আপনি আমি ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে ওই এলাকা ভালো থাকবে, ওই দেশ ভালো থাকবে। কাজেই এটা সবার সমষ্টিগত চেষ্টার মাধ্যমে একটা সুন্দর আগামীর বাংলাদেশ হতে পারে। শুধুমাত্র তারেক সাহেবের নেতৃত্ব হলে হবে না, ওনার জন্য দরকার, বিএনপির জন্য দরকার সুশিক্ষিত নয়, অত্যন্ত ত্যাগী, ন্যায়নিষ্ঠ এবং কর্মের প্রতি শ্রদ্ধাশীল এমন একটি কর্মী বাহিনী। তাহলেই কেবল আগামীর বাংলাদেশ হবে। এবং আপনাদের সবার প্রতি শুভকামনা। আপনারা যারাই নির্বাচিত হন, আপনারা মনে করবেন আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কখনোই নিজেদেরকে বড় ভাবার কোনো কারণ নেই। দায়িত্ব 2 বছর পরে পরিবর্তন হবে, কাজে 2 বছর পরে আবার আসবে। কাজে দায়িত্বশীল হবেন এবং সেই দায়িত্বটা যথাযথভাবে আমরা পালন করব। কেউ কারোর প্রতি ফেভারও করবেন না, ডিসফেভারও করবেন না। যে আইন মতো পাওয়া উচিত সেটুকুই করবেন, তাহলেই আগামীতে আবার পুনর্নির্বাচনের সুযোগ পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। এবং আমি আজকেই প্রথম এই আপনাদের এই গ্যাদারিং এর মধ্যে কথা বলছি। আমি শুধু খালি আসছি এই জন্যই, যেখানে সব শিক্ষিত মানুষ। আমি মনে মনে চিন্তা করে এসেছি যে আমি অনেক ডিসিপ্লিন একটা পরিবেশ পাবো, সেই জন্যই আসছি। আমি মনে করি যে এই ডিসিপ্লিনটা আপনারা সব সময় সর্বত্রই আপনারা রক্ষা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। পাড়িয়া আরো সুসংগঠিতভাবে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান। ধন্যবাদ।